আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ডাকসু নির্বাচনের প্রার্থীরা, শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানা কর্মসূচি। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। এবং নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিভিন্ন হলে ও অনুষদে ঘুরে ঘুরে প্রার্থীরা জানিয়েছেন নিজেদের ইশতেহার। দুপুরে শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের সুযোগ ও জাল ভোট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। লায়লা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের 2 দিন আগেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ পাঠ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক বটতলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া শপথ অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ছাত্রদল সমর্থিত সব প্রার্থী। রাজনৈতিক সম্প্রীতি বজায়, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ করেন তারা। উত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা, শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ দিনের প্রচারণায় সকাল থেকেই ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেছেন প্রার্থীরা। শেষ দিনেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন শিবির সমর্থিত প্রার্থী। জরুরি ব্রিফ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8 জন মানুষ আছে যারা এই পদের জন্য যোগ্য, তাদের সাথে আমার ফাইট করার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে, তার মেয়ে, তার ভাই বোন ভোট দিতে তাদেরকে অনুরোধ করতেছেন যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন। একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতিমধ্যে জিতে গিয়েছি। আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে। দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এমন 30 জন ভোটার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন। এই হলো আমাদের 30 জন ভোটার যারা স্বাধীনভাবে এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ সহ 10 দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। যেটা আমরা চাই না। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই নির্বাচন যাতে কেউ ঠেকাতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 10 উপদেষ্টার উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে উঠে আসে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, কোনো শক্তির পক্ষেই নির্বাচনকে পিছিয়ে দেয়া সম্ভব নয়। মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে।
এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটার আলোকেই এই মিটিং। নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বিসিএস পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম হলে গোটা সিস্টেমে প্রভাব থেকে যায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময় পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে এর প্রভাব থেকে যাবে। সমস্যা ও সংকটগুলো দায়িত্ব নিয়ে সমাধান করে ফেলতে হবে জানিয়ে প্রয়োজনীয় সংস্কারের জন্যই সবাইকে মিলে চেষ্টা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটি বড় সুযোগ। নির্বাচন সঠিক সময়েই হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তথ্য উপদেষ্টার মত বিনিময়। সূচনা বক্তব্যে আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থাটা কেটে যাবে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা। আমরা চাই একটা স্বাধীন মুক্ত গণমাধ্যম, যাতে আমরা কথা বলতে পারি। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল মেকানিজম শুরু করবে। শুধু ফেক নিউজের ব্যাপার না বা গুজবের ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি বলবো এটা একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে, ব্যাপক বড় ইকোসিস্টেম, যেখানে মূলধারার গণমাধ্যমের পক্ষে ওইটাকে ভেদ করে নাগরিক সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু মিডিয়া, প্রথম আলো সহ তারা ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। এই আলোচনাগুলো বিবেচনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেইগুলো যাতে দ্রুত প্রয়োগ করা যায় সেজন্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া উচিত। সমাপনী বক্তৃতায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে হবে। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব, এবং গণমাধ্যমে আস্থা ফেরত আনা, এটাও আপনাদের দায়িত্ব। যে নির্বাচনটা সঠিক সময়ে হবে ফেব্রুয়ারি মাসেই, এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। সুতরাং এটা তো তাদের ভিতরে তাদের বিষয়, তারা এটার ভিতর দিয়ে যাবেন। আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। অনলাইন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কমিটি করা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে। রাজধানীতে মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে যতটা সংস্কার হওয়ার কথা ছিল ততটা হয়নি। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন শীর্ষক পর্যালোচনা সভা। আলোচনায় গণমাধ্যমকে জনবান্ধব করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। গণমাধ্যমের যে সুপারিশগুলো আছে সেগুলোর ভিতরে অধিকাংশই বাস্তবায়ন করা অতি প্রয়োজন। সাংবাদিকতার যে অপরাধীকরণ, ওইটাকে আপনাকে অপরাধের আইন দিয়ে অ্যাড্রেস করতে হবে, সাংবাদিকতার আইন দিয়ে না। সাংবাদিকদের চাকুরি সংক্রান্ত যে অসুবিধাটা তৈরি হয় সেটা ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঘটনা যখন ঘটছে আমরা সবাই জানি, মেবি আমরা প্রকাশ্যে বলি না, আগে যেরকম হতো যে কেন লেখা হচ্ছে না, অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না। সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া। গণমাধ্যমের নিজস্ব মেরুদণ্ড, নিজস্ব জার্নালিজম প্রিন্সিপাল দিয়ে চলবে, এর মধ্যে বাইরের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না বা থাকবে না। এই হচ্ছে মিডিয়ার সেলফ রেগুলেশনের ডেফিনেশন। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। সরকার অনেক কিছুই করে দিতে হবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করব। অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট, এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে। মতবিনিময় সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা ছিলেন। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় 21 ফিলিস্তিনি নিহত। গণহত্যার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভের সময় 425 জন গ্রেফতার। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটি কমিয়ে আনতে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অপ্রয়োজনীয় অনেক ছুটি থাকায় যথাযথ পাঠদান হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানান। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যে সোমবার পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর থেকে 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে খাবার দেয়া শুরু হবে বলে জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে 22.10% জনগোষ্ঠী এখনও নিরক্ষর, যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আমাদের প্রাথমিক শিক্ষার কাজটাই হচ্ছে শিশুকে সাক্ষর করে তোলা, নাথিং এলস। আমরা তাকে পড়তে শেখাবো, কি পড়বে সে পড়বে, এবং যখন সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে সে পড়বে, পড়ে পড়ে শিখবে। আর আমরা তাকে পড়াতে শেখাবো, সে যেন পড়তে পারে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি সুউচ্চ ভবন। হামলা হয়েছে স্কুল ভবন, তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের উপর। গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভ মিছিল থেকে 425 জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। এবারে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার পর্যাপ্ত বৃষ্টিপাতে রোপা আমন আবাদে খরচ কমেছে চাষিদের। বিগত বছরগুলোতে আমন আবাদের ভরা মৌসুমে চাষিদের জমিতে সেচ দিয়ে রোপা আমনের আবাদ করতে হতো। এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ।
বৃক্ষরোপণে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নড়াইল জেলা পরিষদ। জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে ৩,০০০-এর বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। প্রাণীদের নিরাপদ আবাসস্থল রক্ষায় সংরক্ষণ করা হচ্ছে পুরনো বৃক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ 14 বছর পর অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। দেশটির তার্তুস বন্দর থেকে বি-সার্ভ এনার্জি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে 6 লাখ ব্যারেল হেভি ক্রুড অয়েল রপ্তানি হয়েছে। সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী মহাপরিচালক রিয়াদ আল জুবাসি বিষয়টি নিশ্চিত করেছেন। 2010 সালে সিরিয়ার দৈনিক জ্বালানি তেল রপ্তানির পরিমাণ ছিল 3,80,000 ব্যারেল। কিন্তু এক বছর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নিলে দেশটির অর্থনীতি ও জ্বালানি তেল উত্তোলন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় 14 বছরের সংঘাত শেষে গত বছর ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হন। পরে নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার অর্থনীতি পুনর্গঠনে কাজ শুরু করে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি।